আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নিয়মিত অনুষ্ঠান শুভ সকাল ঝিনাইদহ অনুষ্ঠানে। বরাবরের মতো আজকেও আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন বিশেষ অতিথি। আপনাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দেব। তো চলুন সরাসরি আপুর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি সুরভি ইসলাম, আমি একজন সমাজকর্মী। জি আপু, আসলে আপনার বোধহয় একটা পরিচয় না, অনেকগুলো পরিচয় আমি যতটুকু জেনেছি। তো আপনি আপনার পরিচয়টা যদি একটু বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমি বর্তমানে একটা জব করছি, বর্তমান ঝিনাইদহ টিভির সংবাদ পাঠিকা। এছাড়া সামাজিকতামূলক বেশ কয়েকটি কাজ আমি করে থাকি। এছাড়াও আমি কিছু সংগঠনের সাথে জড়িত আছি। সেই সমস্ত সংগঠনের বিশেষ কাজগুলো আমি করে থাকি, যেমন রক্তদান, তারপরে প্রয়াস আনন্দ স্কুল আছে, ওখানে আমরা সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে লেখাপড়া করানো, পাশাপাশি তাদের সাথে তারা যে কাজগুলো করতো সেখান থেকে তাদের ব্যাক করিয়ে এনে তাদের একটা সুন্দর জীবন দেওয়া, এগুলো আমি করে থাকি। আসলে আমরা সবাই পারিবারিকভাবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি, সেখানে আপনি একজন নারী হিসেবেও অনেকগুলো, কারণ আপনার অ্যাক্টিভিটিস সম্পর্কে কম বেশি দেখি আপনি সামাজিক যে কাজগুলো করেন সত্যিই প্রশংসার দাবিদার। আপু, এর মধ্যে গুরুত্বপূর্ণ যে কাজটা যে আপনি রক্তদান ব্যাপারে অনেক অ্যাক্টিভ কার্যক্রম করেন, তো এই বিষয়ে আপনার আসলে আগ্রহটা বা প্রয়োজনীয়তাটা আপনার কিভাবে আসে? আপু, আমি প্রথম যখন কনসেপ্ট করি, অল্প বয়সে কনসেপ্ট করার কারণে আমার যখন বেবি হয় তখন আমাকে ব্লাড দিতে হয়। তো আগে কিন্তু এমন প্রচলনটা ছিল না যে সিজার করতে গেলেই ব্লাড দিতে হবে। সম্প্রতি এটা একটু খুব বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, তখন আমার ব্লাড দিতে হয়। তারপর থেকে এই বিষয়টা নিয়ে আমি একটু ভাবতে থাকি। তেমন ওইভাবে কোনো সুযোগ বা কিভাবে কাজ করতে হয় এগুলো তখন বুঝতাম না। তো একটা পর্যায়ে এসে আমি মাদার তেরেসা ব্লাড ব্যাংকের তারেক মাহমুদ জয়ের একটি পোস্ট আমার চোখে পড়ে। সেখান থেকে আমি দেখলাম যে এটা একটা সুযোগ। আমি সেখানে তাদের সাথে কথা বলি। সেখানে আমার সিনিয়র পার্সন আরও অনেকেই ছিলেন, যেমন SM রবি ভাই ছিলেন, মারা গেছেন দিনদার রনি, সে ছিলেন, এরকম অনেকেই ছিল। সিনিয়র জুনিয়র দিয়ে অনেক ছোট ভাই বড় ভাইয়েরা ছিল। সেখান থেকেই আমার মাদার তেরেসা ব্লাড ব্যাংক থেকেই কিন্তু আমার এই রক্তদানের এই কাজটা আমি করেছি এবং আস্তে আস্তে দীর্ঘদিন হয়ে গেল। এখন তো আপনারা সেটা দেখেছেন যে কীভাবে চলছে। করোনার কারণে সাময়িকভাবে একটু সমস্যা হচ্ছে আমাদের। ভ্যাকসিনের একটা প্রবলেম থাকে, ভ্যাকসিন দিলে অনেকে ব্লাড দিতে পারে না 26 দিনের ভিতর। তাছাড়া করোনার সময় সবাই আসলে ইমিউনিটি বাড়াতে চায়, আর এটা প্রত্যেকেরই প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা আপাতত কিছুটা মানে পিছিয়ে আছি, ব্লাড সংগ্রহ করতে সমস্যা হচ্ছে, তারপরেও কার্যক্রম চলছে। জি, আসলে অনেক ভালো লাগার একটা বিষয়। তো আপু, আপনি দীর্ঘদিন বললেন, কতদিন যুক্ত আছেন এই সংস্থার সাথে? আমি মাদার তেরেসা ব্লাড ব্যাংকের সাথে 3 বছর যুক্ত আছি। জি, অনেক সময়। তো আপু, আমরা সরাসরি আপনার কাজের ব্যাপারে কথা বলতে শুরু করেছি। আমরা তার আগে আপনার মানে ছোটবেলা সম্পর্কে অল্প একটু যদি আমাদের বলেন, কারণ আমাদের শুরুটাই কিন্তু ওখান থেকেই। ছোটবেলার অনেক অভিজ্ঞতা আমাদের বড় হয়ে কাজ করতে উৎসাহী করে, আগ্রহী করে। তো আপনি আপনার ছোটবেলা সম্পর্কে যদি একটু বলেন। আমার ছোটবেলাটা কেটেছে শহরে। আমি যদিও বা গ্রামের মেয়ে, আমি শৈলকুপার মেয়ে, কিন্তু আমার বাবা চাকরি করতেন। চাকরি সূত্রে আমি যশোরে বড় হয়েছি। আর আমার ছোটবেলাটা আসলে আমি একটু ডানপিটে ছিলাম। আমি খুবই ডানপিটে ছিলাম, কিন্তু ডানপিটে থাকার পরও আমি ছোটবেলা থেকেই এই সামাজিক কাজের সাথে যুক্ত। আমার বাবা একটা কথা আমাকে বলতেন সবসময়, তোমার নাম সুরভি। সুরভি শব্দের অর্থ হচ্ছে সৌরভ বা সুগন্ধ, ছড়িয়ে দেওয়া। সুগন্ধটা কেউ আটকে রাখতে পারে না, এটা ছড়িয়ে দিতে হয়। তো আমি চাই যে তুমি তোমার নামের সার্থকতা রাখবা, বা তোমার এই নামের প্রসার
তুমি ঘটাবা। তো ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে একটু একটু করে আমি বাবার আদর্শে বড় হয়েছি। বাবার কথা শুনে এতটা বড় বা ছোটবেলাটা আমি আসলে সেই দিনগুলো ভীষণ মিস করি। সেই ছেলেবেলাটা অনেক সুন্দর ছিল, যে বেলাটা মনে করেন যে আমরা সকালে, আমাদের বাচ্চাদের এখন কোচিংয়ে যাওয়ার একটা তাগিদ থাকে, আমরা কিন্তু এটা করি নাই। সকাল থেকে আমরা ঘুম থেকে উঠেই দেখা গেছে যে মা কিছু দিয়েছে, যেমন শীতের দিনে আমরা কিন্তু মুড়ি, রস বা মুড়ি, পাটালি এগুলো খেয়ে বড় হয়েছি। আমাদের বাচ্চারা কিন্তু এটা করে না। আবার আমাদের লেখাপড়া নিয়ে এত বেশি মাথা ব্যথা আমাদের ছিল না। স্কুলে গিয়েছি, বাসায় এসেছি, বৃষ্টিতে ভিজেছি, দুষ্টুমি করেছি, বিকালে খেলা করেছি, কিন্তু আমাদের বাচ্চারা এখন কিন্তু সেই সুযোগগুলো পায় না। তো ছোটবেলাটা অনেক ভালো কেটেছে। হ্যাঁ, আসলে আপু ছোটবেলাটা আমরা কিন্তু মনে হয় এখন নেক্সট জেনারেশনে চলে এসেছে, আমাদের এই ছেলেবেলার গল্পগুলো, সকালবেলার গল্পগুলো ওদের কাছে একদমই রূপকথার গল্পের মতোই অনেকটা শোনাবে। কারণ গ্রামে যদিও ওরা দু একজনের জন্য বেড়াতে যায়, এই পরিবেশে ওরা কেমন যেন অনভ্যস্ততা থাকলে যেমন হয়, একটু বিরক্ত হয়, এরকম একটা ব্যাপার। যাক আপু, আপনার এখনকার সকালটা আসলে কিভাবে শুরু হয়? যেহেতু আমরা সকালের প্রোগ্রামে, আপনার সকালের কার্যক্রম। আমি সকালে জাস্ট 5টায় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই ফার্স্ট টাইম আমি নামাজটা শেষ করি। নামাজটা শেষ করে বাচ্চাদের কোচিংয়ের জন্য রেডি করে দিয়ে, আমার পাখি আছে, ফার্স্ট কাজ দাঁড়ায় আমার তাদেরকে খাবার দেওয়া, তাদের দেখাটা। তারপরে আমার কিছু গাছ আছে, আমি গাছ লাগাতে, ফুল ফল আমার খুব ভালো লাগে। গাছে পানি দেওয়া, তাদের তদারকি শেষ করে তারপরে আমি দৈনন্দিন কাজের সাথে যুক্ত হই। যাক আপু, সকালটা আসলে আমরা সকালটা ম্যাক্সিমাম সময়টা যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তাহলে দেখা কি দুপুরের কাছাকাছি সময়, ওই সময় একটা তাড়াহুড়ায় চলে আসে, আর সকালের এই নির্মল পরিবেশটা দেখার সৌভাগ্য আমাদের এক সকালের এই পরিবেশটা দেখা হয় না। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে 2 ঘন্টা ঘুমে কাটাবেন, সেই 2 ঘন্টায় পিছিয়ে যাবেন। অতএব সামনে এগোতে হলে অবশ্যই 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে। হ্যাঁ, দারুণ বলেছেন আপু, এটা কিন্তু অনেক বড় একটা কথা। আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু এখন যেমন আমার বাচ্চাই তো মানে 9টার আগে ঘুম থেকে ওঠা মনে করে যে, এখন যেহেতু পড়াশোনার চাপটা একদমই নেই, 9টার আগে ঘুম থেকে ওঠাটা মনেই করে না, ওদের সকালে শুরু হয় 9টার পর থেকে। আমার বাবুরা সকালেই ঘুম থেকে ওঠে, কিন্তু বৃহস্পতিবারে তারা বলেই দেয়, আজ কিন্তু আম্মু আমি লেটে উঠবো, যেহেতু কাল শুক্রবার সকালটা তারা ঘুমায় 9টা পর্যন্ত। তাছাড়া ম্যাক্সিমাম টাইমই সকালটা দেখে, সূর্যটা কিভাবে ওঠে দেখে। আমার ছোট ছেলেটা তো আমার সাথেই গাছে পানি দেয়, সব কিছু করে। আর বড় ছেলেটা কোচিংয়ে যেতে হয় ওকে, ও সূর্য ওঠাটা কিভাবে দেখে, আসলে পড়ার ভিতর দিয়ে সূর্য ওঠাটা শুরু হয়। তো বাচ্চাদের কথা বললেন, আপুর বাচ্চারা কয়জন এবং ওরা কিসে পড়ে? আমার 2টা বাচ্চা। আমার বড় ছেলের নাম শাইখ তানজিম, ছোট ছেলের নাম ইশতিয়াক তাসনিম। বড় ছেলে ক্লাস 6-এ পড়ে, ছোট ছেলে ক্লাস 3-তে পড়ে। আলহামদুলিল্লাহ, অনেক দোয়া এবং শুভকামনা রইল ওদের জন্য। আর যতদূর আমি জানি, আপুর ছেলেরাও অনেক মানে লক্ষ্মী ছেলে এবং খুব মায়ের মতো। দোয়া রইল ওদের জন্য, মায়ের মতো মানবিক। কারণ একটা প্রোগ্রামে, একটা পোস্টে দেখেছিলাম, ওই যে আপনার ঢাকা যাওয়ার একটা বিষয় নিয়ে, ও সকালবেলা উঠে খুব দায়িত্বতার সাথে আপনাকে মানে টার্মিনালে গিয়ে দেওয়া, আমাকে খুবই আবেগপ্লুত করেছিল ঘটনাটা। আসলে আপু, ওই সময় আমি একটা মানবিক কাজের জন্য, এটা হচ্ছে আপনার ফারুক হোসেনের পা অ্যাক্সিডেন্টে কেটে যায়, সেই পায়ে লাগানোর জন্য ওনাকে নিয়ে আমি ঢাকাতে গিয়েছিলাম। কোনো কারণে আমাকে ফিরতে হয়েছিল, তো আমাকে আবার ফারুক হোসেনকে আনতে যেতে হবে। তো তখন আমি ভোর 5টায় আমার গাড়ি। তো আমার বড় ছেলেটা আমাকে বলছে, মামনি তুমি সকালে কিভাবে যাবে? আমার একটু অবাক লেগেছে যে আসলে আমার ছেলে বড় হয়েছে, এবং আমার ভালো লেগেছে। এবং আমার ছেলে, আমি ঘুম থেকে, যেহেতু আমি 5টায় যাব, আমি 4টায় উঠছি, আমি উঠে দেখি আমার ছেলে উঠে ব্রাশ করে বসে আছে, যে সে আমাকে পৌঁছে দেবে। এবং সে আমাকে গাড়িতে পৌঁছে দেয় এবং ফোন দিতে থাকে
যে মামুনি তুমি কি পৌঁছেছো, এটা আসলে আমার ভালো লেগেছে। শুধু এটাই না আপু, গত বছর করোনার শুরুতে তখন কিন্তু করোনাটা এমন একটা বিষয় ছিল যে কেউ কাউকে দেখছে না, কাউকে শুনছে না। এখন যতটা ইজি হয়ে গেছে বিষয়টা, তখন কিন্তু এমনটা ছিল না। তো গত বছর করোনা কালীন সময়ে আমি বেশ কিছু কাজ করেছি। তখন একটা দিন আমার হাতে সত্যিই কোনো টাকা ছিল না, বা মানে এমন একটা পরিবার, আমি সংবাদ পেলাম যে তারা না খেয়ে আছে। তখন আমার এত খারাপ লাগছিল যে আমি আজ কিভাবে তাদের বাসায় খাবার পৌঁছে দেব। তো আমি যখন ফোনে কথা বলি, আমার 2টা ছেলেই আমার পাশে ছিল, ওরা দৌড়ে ওদের রুমে গেল। মানে আমি যে আপসেট বিষয়টা নিয়ে, যে আমি কিভাবে দিব, আমি কথা বলছি, আজকে আমার কোনো ব্যবস্থা নাই। তখন তাদের মাটির ব্যাংক ছিল, মাটির ব্যাংক থেকে তারা টাকা বের করে এনে, সেখানে খুব বেশি টাকা হয়তো বা হয়নি, 300 থেকে 350 টাকা হয়েছিল। সেই টাকাটা দিয়ে আমাকে বলেছিল, মামুনি তুমি এইটা দিয়ে ওনাদেরকে কিছু দিয়ে এসো। আমার ভীষণ ভালো লেগেছিল। আসলে আমাদের আগামী প্রজন্ম এই শিক্ষাগুলো যদি পায়, তাহলে আমার মনে হয় না যে এরা খারাপ হয়ে যাবে বা এদের ভিতর মানবিকতা থাকবে না। যদিও বা এখন আমরা অনেক বেশি যান্ত্রিক, আন্তরিকতা আমাদের ভিতরে কমে গেছে, কিন্তু আমার মনে হয় যে পরিবার থেকে এই শিক্ষাগুলো দেওয়া উচিত। এই জিনিসগুলো বাচ্চাদের মাথায় ঢোকানো উচিত যে সবার সাথে হাসি মুখে সব কিছু শেয়ার করতে হয়, বা অন্যের দুঃখে তার পাশে দাঁড়াতে হয়। তো সত্যি আপু, আপনি বলেছেন যে আমার ছেলেরা লক্ষ্মী। আসলেই আমার ছেলেরা লক্ষ্মী। বিভিন্ন সময়ে আমি কাজের জন্য বাইরে থাকি, তো আমার ছোট ছেলে বড় ছেলের দায়িত্ব নেয়, আর বড় ছেলে ছোট ছেলের দায়িত্ব নেয়। আমার ভীষণ ভালো লাগে। যেমন আমার বড় ছেলে তো খুব ভোরে ওঠে, সেহেতু ও ক্রিকেট প্র্যাকটিস করে, বিকালে ও ঘুমিয়ে পড়ে, অনেক সময় পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। তো আমার ছোট ছেলে ওকে ডেকে দেয় যদি আমি বাসায় না থাকি, যে দাদা ভাই তোমাকে প্র্যাকটিসে যেতে হবে। আবার যখন আমি না থাকি, তখন আমার ছোট ছেলে কখন গোসল করবে, কখন খাবে, কখন পড়তে বসবে, এটা আমার বড় ছেলে এই দায়িত্বটা পালন করে। তো আমার ভীষণ ভালো লাগে যে তারা দুজন দুজনকে বোঝে, আমার অবর্তমানে তারা জানে যে কিভাবে চলতে হবে। না, এটা কিন্তু অনেক বড় একটা গুণ। কারণ আপনি যেমন শুরুতে বলেছিলেন আপনি আপনার বাবার আদর্শ মেনে বড় হচ্ছেন, আপনার বাবাকে দেখেছেন আপনি এরকম, শুধু তার মুখের কথাই কিন্তু আপনি এটা অনুপ্রাণিত হননি। আবার ওরা দেখে যে আপনি কিভাবে আপনার মানসিকতাটা বোঝার চেষ্টা করে, তার থেকে কিন্তু অনুপ্রাণিত হয়ে ওরা এই ছোট্ট, যেমন মাটির ব্যাংক ভেঙে টাকা দেওয়া একটা বাচ্চার পক্ষে কিন্তু অনেক বড় ব্যাপার। অবশ্যই, কারণ ওরা নিজেদের একটা প্রয়োজনীয় জিনিস কিনতে পারে, কিছু খেতে পারে, সেখানে না যে একটা অসহায় পরিবারের পাশে দাঁড়াতে হবে সেখান থেকে। তো আসলে এই ব্যাপারটা অনেক ভালো লাগার, ওদের জন্য অনেক দোয়া রইল। আপু, আপনার কাছে আর একটা বিষয় চলে আসলো, যে আমরা মেয়েরা তো সাধারণত স্বামী সংসার ঘর নিয়ে থাকলেই, তারপর এর পাশাপাশি আপনি নিজে অনেকগুলো কাজের সাথে জড়িত, সে বিষয়ে আমরা পরে কথা বলবো। এর মধ্যেই সামাজিক কাজ করতে হবে, যেমন করোনাকালীন সময়ে রক্তের ব্যাপারটা আমরা জানলাম, আরো অনেকগুলো মানবিক কাজের সাথে আপনি যুক্ত আছেন। তো এই আপনার কেন মনে হলো যে না, সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, এটা আমার করতে হবে? আমাদের তো অনেকেই আছে যে না, এটা সমাজের ব্যাপার, সমাজ বুঝবে। আসলে আপু, একজন ব্যক্তির কথা আমি বলেছি যে আমার জীবনের আদর্শ, সে হচ্ছে আমার বাবা। আর একজন ব্যক্তির কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমার স্বামী। আমি তাকে দেখেছি সামাজিকতা করতে। ছোটবেলায় করেছি, বাবার আদর্শে করেছি, সেটা ঠিক আছে, কিন্তু বিয়ের পরে যখন আমি তাকেও পেয়েছি যে সেও খানিকটা আমার বাবার মতো, সে সামাজিকতা করে। তো এই বিষয়গুলো দেখার পর থেকে একটু একটু করে আমি এগুলো শুরু করি, বা সে আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করে। সে যদি সাপোর্ট না করতো আমি এটা করতে পারতাম না। আর সে একটা কথা আমাকে সবসময় বলে যে এই সমাজে তুমি একজন মেয়ে মানুষ, এটা তুমি ভাববা না, তুমি একজন মানুষ, এটা তুমি ভাববা, যে তুমি মানুষ, সর্বপ্রথম তুমি মানুষ, তারপরে তুমি মেয়ে মানুষ। হ্যাঁ, অবশ্যই আল্লাহ পাক তোমাকে নারী হিসেবে পাঠিয়েছে, তুমি নারী, তোমার সংসারের প্রতি একটা দায়িত্ব আছে, পাশাপাশি পরিবারের সকলের প্রতি তোমার দায়িত্ব আছে,
সমাজের প্রতিও তোমার একটা দায়িত্ব আছে। আর এ ব্যাপারে কখনোই আমার স্বামী আমাকে কোনো বাধা দেন না, প্রতিটা মুহূর্তে সে আমাকে সাপোর্ট করে। কখনো কোনো বিষয়ে যদি আমার মানে অজানা হয় বা সব কিছু হয়তো আমি জানি না, সে আমাকে এটা বুঝিয়ে দেয়, এটা এভাবে না এভাবে করলে ভালো হয়। তো আসলে এই দুইজন মানুষ আমার জীবনে ছিল বলেই হয়তো আজকের এই সমাজকর্মী নামটা সুরভির পাশে আসতে পেরেছে। না সেটাই, কারণ মেয়েদের সংসার মানে কিন্তু একটা আবদ্ধ একটা ক্ষেত্র, একটা জায়গা, যে অনেক সময় কি মেয়েরা ইচ্ছা থাকলেও সংসারের বাইরে গিয়ে সামাজিকভাবে কিছু করার সুযোগটা এটা অনেক পরিবার, সবাইকে বলবো না যে পছন্দ করে না। তো সেই ক্ষেত্রে ভাইয়াকে অনেক ধন্যবাদ যে ভাই আসলে আপনাকে সমাজের কাজে লাগানো, শুধুমাত্র নারী না, একটা দারুণ কথা বলেছেন আপনি যে আগে মানুষ তারপরে আমরা নারী, এই ব্যাপারটা আপনার মধ্যে জাগিয়েছেন এবং আপনি তার অনুপ্রেরণায় কাজ করে যাচ্ছেন এবং অনেকগুলো ভালো কাজ, অনেক মানুষের দোয়া আপনি পাচ্ছেন। কারণ এই করোনার সময় দেখেছি, মানে যেহেতু আপনার সাথে আমার ফেসবুকের একটা সংযুক্ততা আছে, আমরা ঘরে থেকেছি, যে চাইলেও বের হতে পারিনি, সেখানে আপনাকে কিন্তু বিভিন্ন কাজে দেখেছি। আমি নিজেই ব্যক্তিগতভাবে মনে করতাম যে আপু এরকম করে বাইরে প্রতিদিন যে কোনো একটা কাজে, স্বাস্থ্য ঝুঁকির একটা অনেক বড় ব্যাপার ছিল অবশ্যই। তো ঝিনাইদহ টিভির পক্ষ থেকে, ঝিনাইদহ বাসীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা আপনার প্রতি রইল। আসলে আপু, যখন করোনার ভিতরে বাইরে কাজ করেছি, যখন আমি ঘরে থেকেছি, তখন আমার মনটা মানে কেমন লাগতো, বাইরে যারা আছে তারা কি করছে, বা যখন আমি ফোন পেতাম যে কারোর অক্সিজেনের প্রয়োজন, আমি অক্সিজেনের সাথে সংযুক্ত ছিলাম। তো যখন এমন কোনো ফোন আসতো, হতে পারে সেটা আমার আত্মীয়, হতে পারে আমার কোনো বন্ধু বান্ধব, হতে পারে সে আমার কেউ না, কিন্তু সে আমাকে যখন ফোন করছে, আমি যখন বের হচ্ছি, আমি কিন্তু ওই সময় আমার মাথায় এটা থাকছে না যে বাসায় আমার 2টা বাচ্চা আছে। শুধু আমার 2টা বাচ্চা না, আমার সাথে আমার দেবরের মেয়েও থাকে, ও ওখানে ক্যাডেট কোচিং করে। তো আমার বাসায় ছোট ছোট 3টে বাচ্চা আছে। আমি যখন বের হতাম এটা আমার মনে থাকতো না, আমি বাইরে বেরিয়ে যেতাম। কিন্তু যখন আমি ব্যাক করতাম, তখন আমার মনে হতো যে আমার জন্য ওদের যেন কোনো ক্ষতি না হয়, তার জন্য যতটুকু সুরক্ষার প্রয়োজন আমি সেটা করতাম। আমি অ্যাট ফার্স্ট বাসায় ঢুকে আমি বাথরুমে ঢুকে যেতাম, আমি নিজে ওয়াশ হয়ে বাইরে এসে আমি চা খেয়ে তারপর আমার বাচ্চাদের সাথে কথা বলতাম। এমনকি আমি যখন খুব বেশি কাজ করেছি করোনার সময়, তখন আমি আমার বাচ্চাদের থেকে আলাদা রুমে থাকতাম এবং তাদের সাথে আমি দূর থেকে কথা বলতাম, যাতে আল্লাহ পাক না করুক, বলা তো যায় না, আমার বাচ্চারা যেন কোনোভাবেই এটা থেকে মানে করোনা থেকে মুক্তি পায় বা সেভাবে থাকে। চেষ্টা করেছি, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, আমি এখন সেভাবে কাজ করে যাচ্ছি। সেটাই, উপরের আল্লাহর রহমত, আবার সবার দোয়া আছে বলে দেখেন এখন পর্যন্ত কিন্তু আপনি সুস্থ আছেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চারা সুস্থ আছে, আসলে এটা কিন্তু আল্লাহর রহমতের একটা নিদর্শন স্বরূপ। আপু, আর একটা বিষয়, যে আপনি কিন্তু একজন উদ্যোক্তাও বটে। অবশ্যই। হ্যাঁ, তো আপনার উদ্যোক্তা হওয়ার ইচ্ছাটা এটা যদি বলতেন, কারণ সামাজিক ব্যাপারটা একরকম, আবার উদ্যোক্তা জীবনটা কিন্তু অন্যরকম। আমি গত 5 বছর আগে থেকেই আমি একজন উদ্যোক্তা। আমার একটি শোরুম ছিল। অ্যাট ফার্স্ট আমি কিন্তু শোরুম করব এমন কোনো ইচ্ছা আমার ছিল না, বা আমাকে যে অর্থ ইনকাম করতে হবে এমন কোনো মানসিকতাও আমার ছিল না। আমার যেটা ছিল সেটা হচ্ছে, তখন আমার ছোট বাচ্চাটা ছোট ছিল, বড় ছেলেটা হয়তো 6-7 বছর বয়স। তো আমার যেটা ছিল যে আমার কিছুটা সময় আমাকে নিজেকে ব্যস্ত করতে হবে। আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েকেই স্বাবলম্বী হওয়া উচিত। সেই জায়গা থেকে আমি আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করি এবং সে আমাকে সাপোর্ট দেয়। তারপর আমি অল্প অল্প করে 3 পিস আইটেমগুলো শুরু করি। তারপরে আমাকে অনেকেই পরামর্শ দেয়, এমনকি আমার হাজব্যান্ডও বলে যে তুমি একটা শোরুম করতে পারো। একটা সময় আমার একটা লেডিস আইটেমের শোরুম ছিল, দীর্ঘ 4 বছর চালানোর পরে আমি গত বছর করোনার সময় ওটা বন্ধ করে দিয়েছি। এবং এটা বন্ধ করে দেওয়ার পরে গত বছর থেকেই ঝিনাইদহে অল টাইম বেচা কেনা নামে একটা প্রথম অনলাইন সুযোগ প্ল্যাটফর্ম হয়। তো আমি সেখানে উদ্যোক্তা হিসেবে কাজ করেছি। আমি সেখানে চুই ঝাল,
মধু, বিভিন্ন সময়ে 3 পিস এগুলো নিয়ে কাজ করেছি। হ্যাঁ, আসলে আমরা দেখেছি যে আপুর কিন্তু আপু যে মধুটা নিয়ে কাজ করতো তার অনেক ভালো ভালো রিভিউ কিন্তু আমাদের অল টাইম বেচাকেনায় দেখেছি আমরা। অনেকে কিন্তু মধুর জন্য খোঁজ করলে আপুর নাম অনেকেই মেনশন করেছে। তো সেই হিসাবে কিন্তু আপু সত্যিই সফল তার জীবনের প্রতিটি ক্ষেত্রে, কারণ আমরা দেখলাম যে সে পারিবারিকভাবে আল্লাহ তাকে সফলতা দান করেছেন। সে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সফলতার সাথে যে দায়িত্বটা নেন সেটা সফলতার সাথে শেষ করছেন। উদ্যোক্তা জীবনেও তিনি অনেকটাই সফল। আবার আপু যে প্রফেশনে বর্তমানে আছে সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং প্রফেশন। সে বিষয়ে আমরা আপুর কাছ থেকে জানবো, কারণ প্রতিদিন একটা আসলে মেয়ে বলে আপু আমি আপনাকে সম্মান করছি, বাড়তি সম্মান করছি। অনেকেই বলতে পারেন যে মেয়ে দিয়ে কেন প্রতিবন্ধকতা তৈরি করছে, আসলে না। আপনি প্রতিদিন বাইরে বিভিন্ন কাজে যাচ্ছেন। গতদিন আপনার একটা প্রতিবেদন দেখেছি, ওই যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটা কণা খাতুনের ব্রেস্ট তো ক্যান্সার। ওখানে আমি কিন্তু আমার নিজেরই একটা মেয়ে হিসেবে খুব ভালো লাগছে আপনার এই কাজগুলো দেখে। আমি নিজে ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হই। আমার মনে হয় যে অনেকেই যে শুধুমাত্র ঘরে বসেই আমাদের কাজ করতে হবে তা না, যেমন সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতার জায়গা আছে। প্রত্যেকে যতটুকু সম্ভব সবাই যদি তার তার জায়গায় ততটুকু করে তাহলে কিন্তু আমাদের সমাজে এত ভঙ্গুর অবস্থা থাকতো না। আসলে আপু অনেকেই একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি এই যে কাজগুলো করি, অনেকে অনেক সময় মানে এটা ভাবে আমি এত অর্থ কোথা থেকে পাই, এটা কিন্তু একটা প্রশ্ন। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আসলে আমি সুরভি, আমার পার্সোনাল লাইফটা কিন্তু অনেকেই জানে না। আমার হাজব্যান্ড একজন সফল ব্যবসায়ী, আমি নিজেও টুকটাক ব্যবসা করছি। দ্বিতীয়ত আমার কাজিনরা ইউরোপের বিভিন্ন দেশে থাকে, কেউ কানাডাতে আছে, কেউ জার্মানিতে আছে, কেউ আমেরিকাতে আছে, কেউ আবার তুরস্কেতে আছে, ইটালিতেও আছে। তো আসলে সামাজিকতা করতে গেলে যেটা ফার্স্ট প্রয়োজন সেটা হচ্ছে মানসিকতা, দ্বিতীয় যেটা প্রয়োজন সেটা হচ্ছে অর্থ। আমার এই অর্থর যোগানটা বেশিরভাগটাই আমার কাজিনরা দিয়ে থাকেন। ওরা কথা বলে আমার সাথে করে। যেমন আমি যখন ফারুক হোসেনের কাজটা করেছিলাম তখন আঞ্চলিক ভাষা গ্রুপ ফাউন্ডেশন, ওটার ক্রিয়া সম্পাদক হিসাবে আমি আছি। ওই গ্রুপের আর্থিক সহযোগিতা আর পাশাপাশি আমেরিকার ABCS গ্রুপ, এই দুইটা গ্রুপের সহযোগিতায় কিন্তু ফারুক হোসেনের পা লাগানোটা সম্ভব হয়েছে, কারণ সেটা খুব বিগ বাজেট ছিল। 2,30,000 টাকার মতো একটা বাজেট ছিল। তো এখানে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই যে সংগঠন মানেই খারাপ না, সংগঠন অনেক কিছু এগিয়ে দিতে পারে। তো এখানে তরিকুল ইসলাম মিঠু, উনি আমেরিকা প্রবাসী, উনি বাংলাদেশের আঞ্চলিক ভাষা গ্রুপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, পাশাপাশি উনি ABCS গ্রুপেরও প্রতিষ্ঠাতা। তো ফারুক হোসেনের একটা পোস্ট দেখে আমার মনে হয়েছিল যে এ লোকটার পাশে যদি দাঁড়ানো যেত, এবং উনি একটা পোস্টে খুব আহাজারি করে লিখেছিলেন সে তার সন্তানদেরকে কোলে নিতে পারেন না। তো সেই পোস্ট দেখার পরে আমি মিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করি। তরিকুল ইসলাম মিঠুকে আমরা সবাই মিয়া ভাই বলি সম্মানের সহিত। মিয়া ভাইয়ের সাথে কথা বলার পর, মিয়া ভাইয়ের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করার পর মিয়া ভাই আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে। এই দুইটা গ্রুপ থেকে সহযোগিতা করেই আমরা ফারুক হোসেনের পা লাগিয়েছি। তারপরে এসেছে খুব শর্ট টাইমে কয়েকটা কাজ হয়েছে। এছাড়াও কিন্তু আমি আরও অনেক কাজ করেছি, কিন্তু শর্ট টাইমে এই কাজগুলো বেশি প্রচার হয়েছে। তারপরে এসেছে ব্রেস্ট ক্যান্সারের কণা খাতুন শাখারিদাহ। এটা বর্তমান ঝিনাইদহ টিভির একটা প্রতিবেদনে এই সংবাদটা ছাড়া হয়। তখন আমি আমার কাজিনদের সাথে কথা বলি, কারণ কণা খাতুন বয়স আমারই মতো, তার 2টা কন্যা সন্তান আছে। তো সেখান থেকে আমার আপুরা আমাকে সাপোর্ট করেছে। কণা খাতুনের অলরেডি 3টা কেমো দেওয়া হয়ে গেছে, 4র্থ কেমোটা 13 তারিখে আছে। এই কাজটা হচ্ছে। বর্তমানে আমি আরও একটা কাজ করছি। সুফিয়া বেগম নামে একটা মানসিক ভারসাম্যহীন একজন প্রতিবন্ধী বলা যায়,
উনি গোপালপুরে অ্যাক্সিডেন্ট করেন। সেখান থেকে গোপালপুরের 2টা ছেলে এনে সদর হসপিটালে ভর্তি করে। তারপরে ওটাও আমি একটা পোস্ট দেখে আমি সেখানে যাই, ফার্স্ট টাইম একটা লাইভ করি। লাইভ করার পরে ওইভাবে আমি কাউকে পাই নাই, কিন্তু পেয়েছিলাম মেজো আপুকে। মেজো আপু আমাকে বলল, তুমি ওর দায়িত্ব নাও, আমি তোমার পাশে আছি। তো মেজো আপু এবং আমি আর আরও 2জন মানুষের কথা বলতে হয়। সেটা হচ্ছে আলিফ ওর নাম, কিন্তু অপু নামে আমরা ডাকি। এই ছেলেটা সম্প্রতি সে আমার সাথে যুক্ত হয়েছে সুফিয়ার এই কাজের থেকে, বা এর আগেই অক্সিজেন নিয়ে যখন আমি কাজ করছিলাম তখন থেকে আমার সাথে যুক্ত হয়েছে। তো এই অপু অনেক কাজ করে, আমার অনেক কষ্ট ও করে দিচ্ছে সুফিয়াকে নিয়ে। যেমন সুফিয়ার তো আসলে নিজস্ব আপন বলতে তেমন কেউ নাই, তাছাড়া ও মানসিক ভারসাম্যহীন, সবার কথাও শোনে না। ওকে 3বার ওষুধ খাইয়ে দিতে হয়। ওর প্রতিদিন 12টা ইঞ্জেকশন ছিল। ফার্স্ট টাইম যখন ওকে আমরা অপারেশন করি বা তার আগে 12টা ইঞ্জেকশন, তাহলে 4টে করে একবারে দিতে হয়। তো এই ইঞ্জেকশনগুলো আমরা যেহেতু নার্সদেরকে বলতে হবে তবে কিন্তু তারা দিবে। তো অপু আমাকে অনেক হেল্প করেছে, যেহেতু আমি অনেক কাজের ভিতরে থাকি। আবার সুফিয়ার খাবারের ব্যাপারটা আমাকে নিশ্চিত করতে হয়, সুফিয়ার ডাক্তারের সাথে আমাকে কন্টিনিউ যোগাযোগ করতে হয়। তো সেই ক্ষেত্রে বলবো যে অপু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। পাশাপাশি ডাক্তার মনিরুল ইসলাম স্যার, ওনার কাছে আমি কৃতজ্ঞ। উনি আসলে ঝিনাইদহে এত বড় অপারেশন, পায়ের যে অপারেশনটা, এটা হয়নি, কারণ সুফিয়াকে রেফার করে দেওয়া হয়েছিল। সুফিয়াকে খুলনাতে ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়ার কথা বলেছিল। তখন মনিরুল ইসলাম স্যারের আম্মা মারা যান, উনি ছুটিতে ছিলেন, কিন্তু তারপরে উনি আমার ফোনটা রিসিভ করেছেন বা আমাকে সার্বিক সহযোগিতা করেছেন। এবং একটা সময় যে উনি আমাকে বলেছেন যে, আমি যখন ওনাকে আমার পরিচয়টা দিয়েছি বা বলেছি যে স্যার সুফিয়া ওর তো কেউ নাই, ওকে বাঁচাতে হলে এখানে রেখেই ট্রিটমেন্ট করতে হবে, তখন উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে ঠিক আছে আপু, আমি আপনার পাশে আছি এবং থাকবো। সদর হসপিটালের আরএমও মিথিলা, ডক্টর মিথিলা, উনিও আমাকে অনেক সাপোর্ট করছেন। পাশাপাশি সদর হসপিটালের যারা স্টাফরা আছেন তারা প্রত্যেকেই সুফিয়ার ব্যাপারে আমাকে সহযোগিতা করেছেন। আর সুফিয়ার আর্থিক বিষয়টা মেজো আপু, আমি আর একজন অজ্ঞাত বোন, আমি তাকে চিনি না বা জানি না, সে আমাকে সামথিং কিছু টাকা দিয়েছে। তাছাড়া পুরো অর্থটাই আমাদের মেজো আপু বহন করছে, আর টুকটাক আমি আছি। ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, আমরা অনেক কথা আপুর কাছ থেকে শুনলাম, আরও অনেক কিছু শুনবো। এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পরে ফিরে আসছি আবারও। ইনসাফ এখন একটি ফোন কলে 30 মিনিটের মধ্যে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস পৌঁছে দিবে আপনার পছন্দের সকল বাজার সদাই, তাও আবার একদম ডেলিভারি চার্জ ছাড়া এবং বাজার দরে। তাই কোনো পণ্য কিনেই ঠকবেন না, গুণে মানে ও দামে। ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি, মাছ, মাংস, চাল ডাল সহ সকল মুদিদ্রব্য ও দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ, নিজেদের ভাঙানো বোটা ছাড়ানো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গমের লাল আটা, সরিষার তেল, খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার। কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে? এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন। ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস ঝিনাইদহের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। ঝিনাইদহে ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান নিপুণ লেডিস কর্নার, শুধুমাত্র মহিলাদের জন্য, মহিলা দ্বারা পরিচালিত। এখানে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের রেডিমেড ব্লাউজ, পেটিকোট, হেজাব ওড়না, ওড়না, ওয়ান পিস, টপস, প্লাজো, টাইস, জিন্স প্যান্ট, জিন্সের লেডিস শার্ট, ইমিটেশনের গহনা, সীতাহার, চুর,
বালা। লেডিস পার্টস, আধুনিক ডিজাইনের কানের দুল সহ মহিলাদের যাবতীয় সামগ্রী বিক্রেতা। নিপুণ লেডিস কর্নার, শীতাতপ নিয়ন্ত্রিত। নিপুণ জুয়েলার্স, রেডিমেড ও অর্ডারি গহনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। 1299 মার্কেটের পাশে, হাসিয়া আমির প্লাজা, গীতাঞ্জলি সড়ক, ঝিনাইদহ। ধন্যবাদ প্রিয় দর্শক, বিরতির পর আবার আমরা ফিরে আসলাম। ধন্যবাদ সবাইকে। আসলে এর মধ্যে আমাদের অনেকগুলো কমেন্ট জমা হয়ে গেছে, আমরা একটু কমেন্টগুলো পড়বো, আর আপনারা চাইলেও আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখানে মীরা ঝিনাইদা লিখেছেন, মাদার তেরেসা ব্লাড ব্যাংক ভালো কাজ করছে, আমাদের অনেক পরিচিত মানুষ আছে এই সংগঠনে। বিল্লাল হোসেন আপুর উদ্দেশ্যে লিখেছেন, মানবতার মা ঝিনাইদহের। সৈয়দা হাফিজা সুলতানা আপু শুভ সকাল জানিয়েছেন আমাদের সবাইকে। মাহমুদ আল হাসান সাগর ঝিনাইদহ টিভির সকল দর্শক শ্রোতাকে শুভ সকাল জানিয়েছেন। তিনি লিখেছেন, সুরভী রেজা একজন মানবিক মানুষ, যিনি নিজের সমস্ত প্রতিকূলতাকে দূরে ঠেলে দিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে রক্তের জন্য ছুটে বেরিয়েছেন। পাশাপাশি অন্যান্য সামাজিক কর্মকাণ্ড তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে আমরা সবাই তার প্রতি কৃতজ্ঞ। সাব্বির আহমেদ জুয়েল ভাইয়া লিখেছেন, মানবিক মানুষ সুরভী আপা, অনেক অনেক ধন্যবাদ। আপার মানবিক কাজ আমাদের নারী সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আমিও আসলে একমত এই ব্যাপারটা যে আপু সামাজিক কাজে নারী সমাজের দৃষ্টান্ত। তারপর সামাজিক যে কোনো ভালো কাজে প্রতিবন্ধকতা কিন্তু থাকবে, এটা কিন্তু খুব কমন, মুদ্রার এপিঠ ওপিঠের মতো। তো যেহেতু আপনি অনেকগুলো কাজ করেন, আমার মনে হয় যে এই মানে কয়েকটা জায়গায় যেখানে যেখানে আপনি প্রতিবন্ধকতা মুখোমুখি হন, সেই বিষয়গুলো যদি বলেন যে কি ধরনের প্রতিবন্ধকতা বা সেই সময় আপনি কি করেন। আসলে আপু একটা সময় ছিল যে কিছু কথা কানে আসলে কান্না পেত, মন খারাপ হতো, ভীষণভাবে মন খারাপ হতো, কান্না পেত। যেমন প্রথমে যখন আমি ঝিনাইদহে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করতে যাই, তখন কিন্তু ঝিনাইদহে এত নারী উদ্যোক্তা ছিল না, খুবই কম মানুষ ছিল। তখন আমাকে অনেক রকম কথা শুনতে হয়েছে, মেয়ে মানুষ দোকান দেয়, এই টাইপের কথা। তারপরে আবার আমি যখন লেডিস আইটেম জিনিসগুলো সেখানে সেল করতাম, তখন দেখা যেত যে পুরুষ মানুষ যারা আছেন অনেকেই উকিঝুঁকি মারতো, অনেকেই বিনা প্রয়োজনে যে ডিস্টার্ব করতো, যদিও বা সেখানে লেখা ছিল শুধুমাত্র মহিলাদের জন্য। কিন্তু মনে করেন আপনি গিয়েছেন সেখানে, আপনার হাজব্যান্ডকে নিয়ে গেলে তো আমি সেখানে না বলতে পারি না। তারপরে দেখা গেল যে এ ধরনের কিছু প্রতিবন্ধকতায় আমি খুবই মন খারাপ করতাম একটা সময়। আস্তে আস্তে সেটা সয়ে গেছে। তারপরে আসেন সামাজিকতা। আসলে এটা তো পুরুষ শাসিত সমাজ, যতই আমরা বলি না কেন যে নারী পুরুষ সমান অধিকার, বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও একজন নারী, আমাদের বিরোধী দলের নেত্রীও একজন নারী, সর্বত্র এখন কিন্তু নারীরা আছেন। তারপরেও কেন জানি না এই পুরুষরা নারীদেরকে মেনে নিতে পারে না, যে একজন নারী হয়ে সে কেন করবে সামাজিকতা। এটা যেন সম্পূর্ণই তাদের নখদর্পণে রেখে দিতে চায় যে আমরা পুরুষ, আমরা এই কাজগুলো করব। সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমি হয়তো রাত হয়ে গেছে কোনো কাজে, আমি সদর হসপিটালে গিয়েছি, বা কোনো সামাজিক কাজ ছাড়া কিন্তু আমি বাইরে খুব একটা কম যাই। আমি সামাজিক কোনো কাজে হয়তো রাতে বাইরে গিয়েছি, হয়তো 12টা-1টা বেজে গেছে, আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, কিন্তু কেউ একটিবারের জন্য এই কথাটা বলে না, আপু রাত 12টা বা 1টা বাজে, আপনি এখন বাইরে কোনো সমস্যা কি? এই কথাটা বলে কিন্তু কেউ এগিয়ে আসে না। কিন্তু এই কথাটা বলতে তারা খুবই পারদর্শী। মেয়ে মানুষ এত রাত পর্যন্ত বাইরে থাকে যারা, তাদের কি মানে চরিত্র ভালো থাকে নাকি, এই টাইপের কথা যেটা বলে, এটা সত্যি খুব কষ্টদায়ক ছিল একটা সময়। তবে এখন আর এগুলো আমি গায়ে মাখি না। তার কারণ হচ্ছে আমি কি করছি, আমি কি, সেটার উপর আল্লাহ জানে। দ্বিতীয় কথা, আমার স্বামী, সে আমাকে যে সাপোর্টটা দিচ্ছে। অনেকেই কিন্তু আমার স্বামীকে বলে তোমার বউ এইগুলো করে বেড়ায়, অনেকেই বলে ভাই আপনি থাকেন না, আপনার আপু তো রাত বেরাত বাইরে যায়, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, তার তো কোনো মানে নিষেধের কোনো বালাই নাই। তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড কিন্তু, আমি আগেই বলেছি, সে খুবই ভালো মনের মানুষ এবং খুবই সাপোর্ট করে আমাকে।
তো আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে একজন নারী যখন বাইরে আছে, সে যখন সামাজিকতা করছে, আপনারা তাকে আরেকটু সাপোর্ট করবেন। সমাজের আরও যারা সমাজকর্মীরা আছেন, কেউ কারোর পিছনে লেগে কাদা ছোড়াছুড়ি না করে, সমাজকর্মী হোক বা নারী উদ্যোক্তা হোক বা একজন মা হোক, নারীদেরকে সম্মান করুন এবং প্রত্যেককে সহযোগিতা করুন। কারণ আমরা যদি প্রত্যেকে একটু একটু করে মানবিক কাজের সাথে এগিয়ে আসি, তাহলে দেখবেন যে অনেক মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো। বা এটা করবেন না যে সুরভিরা যে ওই কাজটা করছে, তাহলে ওইখানে আমি যাব কেন, ওখানে আমার ক্রেডিটটা থাকবে না, এটা না। আপনিও করতে পারেন, আমিও করতে পারি। আসুন আমরা সবাই একসাথে করি। একসাথে যদি নাও করতে চান, একটু একটু করে এক একজনকে দেখেন, সেটাও কিন্তু একটা বড় অংশ হয়ে দাঁড়াবে আমাদের সমাজে, যে না আমরা সবাই পাশে দাঁড়াচ্ছি। তো আপু, আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে কি বলবো, অনেকেই আমার অনেক বন্ধু বান্ধবও ছিল যে যারা, যেহেতু সামাজিকতা নিয়ে কাজ করতে গেলে কিন্তু পুরুষদের সাথে কথা বলতে হয়, কখনো কোনো ছোট ভাইয়ের সাথে কথা বলতে হচ্ছে, কখনো কোনো বড় ভাইয়ের সাথে কথা বলতে হচ্ছে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে, আমার কিন্তু নিজের কোনো ভাই নাই, আমার ছোট্ট একটা ভাই আছে। এছাড়া আমি বাড়ির বড় সন্তান ছিলাম। কিন্তু ঝিনাইদহ শহরে উপর আল্লাহর ইচ্ছা এখন আমার হাজার হাজার ভাই আছে। এটা নিয়েও অনেকে অনেক কথা বলে যে সুরভির এখন ঘরে ঘরে ভাই হয়ে গেছে। তবে আমি গর্বের সহিত এটা বলতে চাই যে এমন বোন কজন আছে বা এত ভাই কজন বোন পায়, যে এখন অনেকেই আমাকে আপু বলে ডাকে। সেই আমি এই কাজে এসেছিলাম বলেই কিন্তু আমি এত ভাইকে কাছে পেয়েছি। হ্যাঁ, সবার মানসিকতা এক না, আবার সবাই খারাপও না। ভালো মন্দের বিচারটা নিজের কাছে রাখতে হবে, অন্যের কাছে না। আর প্রতিবন্ধকতা না থাকলে আপনি এগোতে পারবেন না। যদি প্রতিবন্ধকতা না থাকে, তাহলে আমার চলাটা যে সঠিক, আমি যে সঠিকভাবে চলছি, এটাও আমি বুঝতে পারবো না। আর প্রতিবন্ধকতা থেকে শিক্ষা নিতে হয়। আমার হাজব্যান্ড একটা কথা সবসময় বলতেন, সেটা হচ্ছে, তুমি খারাপ থেকে ভালোটাকে তুলে নাও, সেই শিক্ষাটা তুমি নাও যে এই খারাপের ভিতরে ভালো কি আছে। মন খারাপ করো না, এক শ্রেণীর মানুষ আছে, তারা খারাপ কথা বলবেই, তাই এখন আর আমি মন খারাপ করি না। সেটাই, আসলে এক শ্রেণীর কথা বললেন, তারা নিজেরা তো কোনো কাজ করবেই না, ইভেন যে ভালো কাজ করতে যাবে তাকে কিভাবে আটকানো যায়, তার পথ চলাটা কত কঠিন করা যায়, সে উদ্দেশ্যে যা যা করার, তার বসে থেকে যা যা করার সেটাই করে। তো সেটা না করে যদি প্রত্যেকের জায়গা থেকে তার যতটুকু দায়িত্ব আছে এটা পালন করতো, তাহলে আজকে সুরভি রেজা বা আপনার মতো যারা সামাজিক কাজ করে তাদের একার জন্য এত কঠিন হয়ে যেত না ব্যাপারটা। তো আপু, আপনার প্রতি যেহেতু আপনি এটা জানেন, তারপরেও বিশেষভাবে বলবো যে কখনোই খারাপকে গায়ে মাখার দরকার নেই। যারা খারাপ আজীবনে খারাপ থাকবে, খারাপ কথা কাজ দিয়ে না পারলেও অন্তত খারাপ কথা দিয়ে আপনাকে আটকানোর চেষ্টা করবে। আর ভালো কাজ সবসময় নেক নিয়ত কিন্তু আল্লাহ পূরণ করেন। তো নেক নিয়ত, সঠিক উদ্দেশ্য থাকলে অবশ্যই সে কাজে বাধা বিপত্তি থাকলেও আপনি সফলতা লাভ করবেন। আর এটা নিজের জন্য তো কিছু না, সেটাই। মানে আমার মনে হয় কি যে ভালো কাজ করার পরে, ওই যে আপনি সেদিন সুফিয়ার ওই পোস্টে যে অনেকে অনেক কথা বলে, ও মানে মারামারি করে অনেকে, সেটা নিয়ে আপনাকে কথা শোনায়, কিন্তু ওই কথার পরে ওর মুখের হাসি, এরকম একটা ব্যাপার হয়েছিল। এই ব্যাপারটা যদি সুফিয়া যখন আমাকে মা বলে ডাকে, আচ্ছা আচ্ছা, আমার সত্যি খুব ভালো লাগে। যদিও বা ওই আমার মায়ের বয়সী, তারপরেও ও যখন আমাকে মা বলে ডাকে আমার ভীষণ ভালো লাগে। এই যে আমি 3 দিন অসুস্থ ছিলাম, আমার মানে অনিয়মের কারণে সদর হসপিটালে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে, যার জন্য আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি 3 দিন ওর কাছে যেতে পারিনি। তখন ভিডিও কলে তার সাথে আমার কথা বলে তাকে শান্ত করতে হয়েছে। সে খুব কান্না করতো, আমার মা কেন আমার কাছে আসছে না। তো তখন অপু আমাকে ভিডিও কল দিয়ে আমি সুফিয়ার সাথে কথা বলেছি, তারপর সে শান্ত হয়েছে। এই যে ভালো লাগাটা, এটা কিন্তু আপু কারোর কাছ থেকে টাকা দিয়ে কেনা যায় না। কণা খাতুনকে যখন আমি প্রথম কেমোটা দিতে যাই, তখন ওকে 3 জনে ধরে এনে শুইয়ে দিয়েছিল, কিন্তু আমি যখন তাকে দ্বিতীয় কেমো টাকাটা দিতে যাই, তখন কণা একা
মানে ঘরের বেড়া ধরে ধরে একা এসে বসে খুব সুন্দর একটা হাসি দিয়ে বলেছিল, আপু আপনি ভালো আছেন? এই যে যে হাসি, আমি এই হাসির লোভটা করি। আমার ভিতরে লোভ নেই সেটা নয় আপু, কিন্তু এই যে হাসির লোভ, এই যে একজন মানুষের ভালো থাকা, এই লোভগুলো আমার ভিতরে কাজ করে। আসলে আপু, আত্মতৃপ্তির জায়গা না থাকলে কিন্তু সেই কাজটা কেউ মন থেকে করতে পারে না, কারণ চাপিয়ে দেওয়া কাজ একটা জিনিস আর আত্মতৃপ্তির জন্য একটা কাজ। আপনি অবশ্যই আত্মতৃপ্তির জন্য এই কাজটা করেন। তো আপু, আপনি অনেক কাজ করছেন, আশা করি আরো অনেক কিছু করবেন। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলতেন, যদিও পরিকল্পনা করে অনেক কিছুই হয় না, তারপরেও থাকে না যে আমি যদি এরকম না হয় এরকম হতো, এরকম করতে পারতাম, এই বিষয়ে আপনি কি ভাবেন? আমার তেমন একটা পরিকল্পনা আসলে আছে, সেটা হচ্ছে ভবিষ্যতে আমার যেটা মনে হয়, আমি অনেককেই দেখি যে শেষ বয়সে এসে বাবা মাকে দেখে না, বা দেখা যায় যে অনেকের হয়তো সন্তান নেইও। যেভাবেই হোক বৃদ্ধ একটা বয়স সবারই আসে জীবনে, সবারই আসবে। তো আমার একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে যতদিন বেঁচে আছি এমন সমাজ সামাজিকতা কাজগুলো আমার সামর্থ্যের মধ্যে যতটুকু পারবো আপু এটা আমি করে যাব। শুধু আমি না, আমার পরিবার, আমার 2টা সন্তান, আমার স্বামী, আমি এবং আমার পরিজন যারা আছে, আমার শুভাকাঙ্ক্ষী, প্রত্যেককেই আমি বলি। এমন আমার কিছু বন্ধু বান্ধবও আছে যারা দেখা যায় যে এই ধরনের কাজ করতে পারে না, কিন্তু তারাও আমাকে সহযোগিতা করে পিছন থেকে, যে তুমি তো করো, আমি তো করতে পারি না, তো তুমি এই টাকাটা রাখো, এটা দিয়ে তুমি কিছু করো, এমন ইয়ে করে। তো আমার আগামী দিনের যে পরিকল্পনা সেটা হচ্ছে সামাজিক কাজের সাথে তো থাকবই, এবং আমার ইচ্ছা আছে, আমি দেখেছি সমাজে যাদের সন্তান হয় না, এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বন্ধা বলে বা বাঝা বলে, এদের কিন্তু সন্তানের প্রতি একটা আকুলতা থাকে। আমি নিজে দেখেছি আমার খুব কাছের 2জন মানুষকে। তো ইচ্ছা আছে ভবিষ্যতে যদি আমি কিছু করতে পারি, কখনো যদি আল্লাহ পাক আমাকে তেমন সামর্থ্য দেয়, তো আমি একটি আশ্রয় কেন্দ্র বলবো না, আমি বলবো একটা ভালোবাসার স্থান আমি তৈরি করব, যেখানে সুফিয়ার মতো অবহেলিত যারা আছে, রাস্তায় পড়ে থাকে বা দেখছে না কেউ, এই সমস্ত মায়েদেরকে ওইখানে এনে রাখবো, এবং পাশাপাশি বন্ধা যাদের সন্তান নাই তাদেরকে আমি সেখানে এনে রাখবো। এবং প্রতিবন্ধী কিছু শিশু আছে, অনেক শিশুকে রাস্তায় ফেলে দেয়, এই টাইপের বাচ্চাদেরকে আমার ওই মায়েদের কোলে ফিরিয়ে দেওয়ার একটা ইচ্ছা আছেন, যে তারা যেন অন্তত ওদের মুখ থেকে মা ডাকটা শুনে সেই সন্তান না থাকার কষ্টটা ভুলতে পারে, এমন কিছু করার ইচ্ছা আছে। এবং আমার স্বামীর সার্বিক সহযোগিতা আছে, সেও আমাকে এ ব্যাপারে বলেছেন যে সে আমাকে হেল্প করবে। তো আগামী দিনে আমার এই ইচ্ছাটা আছে, আমি যদি কখনো পারি মায়ের কোল আমি ভরিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার নেক আশা পূরণ করুন। আসলে এরকম সুন্দর ইচ্ছাই বা কয়জন করতে পারে? আমরা সাধারণত আমার বাড়ি হবে, গাড়ি হবে, মানে এরকম কিছুই চিন্তা সাধারণত, আর সেখানে আপনি এরকম একটা সুন্দর ইচ্ছার কথা জানিয়েছেন। আল্লাহ আপনার এই ইচ্ছা বাস্তবায়ন করুন, কারণ আপনি সবার জন্য যে কাজগুলো করেন, সবার দোয়া আপনার সাথে আছে, সবার ভালোবাসা আপনার সাথে আছে। আল্লাহ যেন আপনাকে এই কাজেও সফলতা দান করেন বরাবরের মতোই। তো আপু, এখানে আমরা আরেকটা বিরতিতে যাব, ছোট্ট একটা বিরতি, তারপরে ফিরে এসে আমরা আপুর সাথে আরো কিছু বিষয়ে কথা বলবো। আম্মু, এবার আমার একটা পটি ব্যাগ কিনে দিতে হবে।
আর কতদিন বলো তো? বাচ্চাটা তো বড় হচ্ছে নাকি? ফার্নিচারের যে অবস্থা, একজন আসলে বসতেও দিতে পারি না। দেখো, যে বেতন পাই তাতে সব সাধ্যে কুলায় না, তবে ফার্নিচারের যা দাম, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সব কিনে দেবো। বাবা আমাকে ভালো পড়া টেবিল কিনে দেন না। ঠিক আছে আম্মু, ভালো পড়ার টেবিল কিনে দেবো। যাও এখন খাওয়ার টেবিলে যাও, আমি আসছি। আচ্ছা শোনো, পাশের বাসার ভাবিদের বাসা ফার্নিচার দিয়ে কি সুন্দর করে সাজানো, তুমি জানো? পাশের বাসার ভাই আর আমি একই চাকরি করি, কিন্তু কি করে সম্ভব? শোনো না, ভাবির কাছ থেকে শুনলাম আমাদের ঝিনাইদহ নাকি আপন ঘর আছে, সেখানে নগদ আর সহজ কিস্তিতে ভালো মানের ফার্নিচার পাওয়া যায়। তাই নাকি? এই ঝিনাইদহ এই আপন ঘর কোন দিকে বলো তো? এই তো আমাদের পাগলাখানার মোড়েই আপন ঘর। হ্যাঁ, পাগলাখানার মোড়ে? তাহলে খাওয়া দাওয়া করে আজই যাব আপন ঘরে ফার্নিচার কিনতে। কি খুশি তো? আপনারাও আপনাদের আপনজনকে নিয়ে আপন ঘরে আসুন, আপনার ঘরকে আপন করে সাজান। সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ সবাইকে। বিরতির পর আমরা ফিরে আসলাম। আমরা আবার আপুর সাথে একটা কথা বলবো। আপুর কাছ থেকে এরকম মানবিক কাজের গল্প, আমাদের কাছে যেটা গল্প, আপুর কাছে কিন্তু চরম বাস্তবতা, এটা তার প্রতিদিনের সংগ্রাম, সেই কথাগুলো শুনবো। এর মধ্য থেকে আমি বা আপনারা কেউ যদি এতটুকু মানবিক কাজের প্রতি আগ্রহ তৈরি হয়, সেটাই হবে আজকের প্রোগ্রামের সার্থকতা। আপু, তো আমরা তো জানা এরকম কিছু কাজের কথা শুনলাম, জানলাম। আমার মনে হয় যে এরকম আরো অনেক কাজ করেন যেগুলো আমাদের আসলে সবগুলো জানা হয়তো সম্ভব না। তো এরকম আর ছোটখাটো কোন ব্যাপারগুলোর সাথে আপনার নিজেকে জড়িত রাখতে ভালো লাগে বা আপনি চেষ্টা করেন সুযোগ পেলেই সেই কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকেন? যেমন আমি এর মাঝে বেশ কয়েকটা কাজ করেছি যেগুলো আসলে আমি ফেসবুকে পোস্ট করি নাই। ফেসবুকে পোস্ট ওইভাবে আসলে আমি করিও না সব কিছু। বিশেষ যেগুলো বিগ বাজেটের কাজগুলো থাকে সেগুলো আমি পোস্ট করে রাখি। সেটা তার কারণ হচ্ছে আসলে আমাদের সমাজে বললাম না যে এক শ্রেণীর মানুষ আছে, অনেকেরই ধারণা যে এভাবে হয়তো মানুষের কাছ থেকে অর্থ নিয়ে এটা ব্যবসা করা হয়, কিন্তু আমি প্রথমেই বলেছি আমি বাইরের মানুষের কাছ থেকে কিন্তু ওইভাবে নিই না। কেউ যদি ইচ্ছা করে 2-1000 টাকা দেয় সেটা আমি নিই। বেশিরভাগ অর্থই কিন্তু আমার কাজিনরা বহন করেন, আমি নিজে যতটুকু পারি এই টাইপের কাজগুলো আমি করছি। আর ভালো লাগে, মাঝে মাঝে খুব ইচ্ছা করে বৃদ্ধাশ্রমগুলোতে যে সময় কাটাতে। আমি করোনার ভিতরেও 2বার করে আমার বাচ্চাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে যে সময় কাটিয়েছি। সুযোগ পেলেই আমি এটা করি, আমার বাচ্চাদেরকে এটা আমি দেখাই। বৃদ্ধাশ্রমে যে এদের প্রত্যেকেরই সন্তান আছে এবং এরা শিক্ষিত, তারপরেও এরা এখানে থাকে, কেন থাকে, এই বিষয়গুলো আমি আমার বাচ্চাদের মাঝে দিতে চাই। এই কাজগুলো আমি করি। তারপরে যেটা করি সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যখন রাস্তায় বের হই অনেক সময় বৃদ্ধ মানুষ রিক্সা চালাচ্ছে, আপনি যদি তার হাতে 50টা টাকা দেন তাহলে কিন্তু সে কষ্ট পাবে। সে কষ্ট পাবে যে আমাকে হয়তো করুণা করছে। ওই সময় যেটা করি সেটা হচ্ছে তাকে নিয়ে কোথাও বসে ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করি। তার ভাড়াটা যদি 10 টাকা হয় তাহলে তার ভাড়াটা 30 টাকা দেওয়ার চেষ্টা করি, বা তার সাথে একটু ভালো করে কথা বলি, অন্তত সে যেন একটু মানসিক শান্তি পায়। এই কাজগুলো আমি করি। পাশাপাশি আরও কিছু কাজ করি, সেটা হচ্ছে কখনো যখন আমি জানতে পারি যে কেউ কষ্টে আছে,
এমন কিছু মানুষ আছে যাদের কথা বলা যায় না, একেবারে কাছের, বা হয়তো তার খারাপ অবস্থান না, কোনো কারণে সাময়িকভাবে করোনার জন্য তো অনেক সমস্যা হচ্ছে মানুষের, তো গোপনে তার সেই সমাধানটা করার চেষ্টা করি। হ্যাঁ, কারণ দেখবেন আমাদের কিন্তু হাদিসে একটা বিষয় আছে যে গোপন সাদগা বা গোপন দান কিন্তু সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটা, কিন্তু লোক দেখানোর এই বিষয়টাও প্রয়োজন আছে যে উদ্বুদ্ধকরণের একটা ব্যাপার। আপনি করে যাচ্ছেন, আপনি এরকম আপনার কাজ দেখে, যেমন আমি যদি উদ্বুদ্ধ হই যে না অমুক করছে এটা তো ভালো কাজ, সে সরাসরি সামনে না আসলেও আপনার সাথে অংশগ্রহণ করতে পারে, সে কিন্তু ভালো কাজের জায়গায় শরিক হওয়ার পুরোটা করা কিন্তু একই ব্যাপার। এরকম আসলে প্রচার না করলে অনেক সময় অনেকে আছে কি যে হ্যাঁ এটা করে, এত লোক দেখানোর কি আছে, কিন্তু লোক দেখানোর উদ্দেশ্যটা কিন্তু আমাদের জানতে হবে যে আমরা কেন দেখাচ্ছি বা সে কেন দেখাচ্ছে। যেমন আপনি যদি সুফিয়ার পোস্টটা না দেখতেন, আপনি কিন্তু এত বড় দায়িত্ব নিতে পারতেন না। আপনি ফারুক হোসেনের কথা বললেন, আপনি ওইটা না দেখলে তো আপনি জানতে পারতেন না। তো এটাকে যেন আমরা পজিটিভ ভাবে নিই এবং এর যে উদ্দেশ্য সেটা যেন সার্থক হয়, যে এরকম অংশগ্রহণ মানুষের জন্য বাড়ে। সরাসরি সে মাঠে এসে না করতে পারলেও সে যেন তাকে সাহায্য করে বা তার মাধ্যমে আরেকজনের যে আছে তাকে সাহায্য করে একটা সূত্রে গেঁথে যেন ভালো কাজে অংশগ্রহণ করতে পারি। তারপর আমরা অনেক কাজের কথা শুনলাম, এবার একটু আপনার ব্যক্তিগত বিষয় না, মানে আপনার ভালো লাগা খারাপ লাগার বিষয়, কারণ কাজ করা, সংসারের কাজ, আপনার বাইরের কাজ, এর বাইরে গিয়ে নিজের জন্য যদি একটু সময় পান তখন আপনার কি করতে ইচ্ছা করে? আমি প্রচুর গান শুনি, আমার গান শুনতে ভালো লাগে। আমার ভালো লাগাতেও আমি ভালো লাগার গান শুনি, মন্দ লাগাতেও যখন কান্না পাই তখনও কিন্তু আমি গান শুনি। মানে টোটালি আমার ভালো লাগা মন্দ লাগা প্রতিটা প্রকাশ ঘটে গানের মাধ্যমে। আর আমি পাখিদের সাথে কথা বলি, কখনো ঘুরতে যাই, কখনো আমার গাছগাছালিগুলো নিয়ে থাকি, এই কাজগুলো করতে ভালো লাগে। গান শুনতে মানে কেমন গান শোনেন বা আপনার কেমন গান? আমি প্রিয় শিল্পী বলতে কি, আসলে আমি গানটা ভালোবাসি, তবে প্রিয় কিছু শিল্পীর ভিতরে যেমন বারী সিদ্দিকী, বারী সিদ্দিকীর গান শুনি। আমি রুনা লায়লার কিছু গান শুনি, আমি হৈমন্তী শুক্লার গান শুনি, আমি মান্নাদের গান শুনি। টোটালি আসলে গানই আমার ভালো লাগে। আমি পুরোনো দিনের বাংলা সিনেমার গান শুনি, আমি আধুনিক বাংলা শুনি, মাঝে মাঝে কিছু ব্যান্ডের গানও শুনি। যে ব্যান্ডের গানও অনেকে আছে ব্যান্ডের গান পছন্দ করে না, কিন্তু ব্যান্ডের গানের ভিতরেও কিছু ভালো গান আছে। মোটামুটি আমি সব শ্রেণীর গানগুলো শুনি, তবে যখন খুব বেশি কষ্ট হয় তখন বারী সিদ্দিকী এবং মনির খানের গানগুলো আমি বেশি শুনি। সম্প্রতি লুইপার গানগুলো আমার ভালো লাগে। আপনি গান শোনেন এই বিষয়ে? আমি প্রচুর গান শুনে। হ্যাঁ, অনেকগুলো গানের ধরনের কথা বলতে পারলেন, আমি নিজেও এত গানের ধরন বলতে পারবো না। আর আসলে আপু সিনেমা দেখা হয়? সিনেমা আপু আসলে আমার অত সময় হাতে নাই যে আমি সিনেমা দেখবো, তবে একটা না করোনার ভিতরে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে 3 মাস আমি সিরিয়াল দেখেছি। কারণ প্রত্যেকে বলে যে সিরিয়ালে নাকি শুধু গ্যাঞ্জাম থাকে, শয়তানি থাকে, ক্রিমিনালি থাকে, তো কি থাকে এটা দেখার জন্য আমি একটা না সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত সিরিয়াল দেখতাম 3 মাস। এটা দেখার পরে আমি যেটা দেখেছি, সব সিরিয়াল কিন্তু আমি দেখতাম না, বেসিক্যালি কিছু কিছু সিরিয়াল দেখতাম। যেমন রানী রাসমণি, উনি একজন নারী হয়ে কিভাবে ওনার সফলতা এসেছে, কি ধরনের প্রতিবন্ধকতা, এটা দেখেছি। শ্রীময়ী দেখেছি, যে একটা মেয়ে, একজন বউ ঘরে কতটা অবহেলিত এবং একটা পর্যায়ে যে তাকেই সবাই মাথায় করে রাখছে, এরকম বিশেষ কিছু আমি সিরিয়াল আমি দেখতাম। সেটা থেকেও আমি দেখেছি যে শুধু সিরিয়াল দেখেছি ক্রিমিনালিটা নিতে হবে না, যেমন রানী রাসমণি থেকে তো অনেক শিক্ষা নেওয়ার অনেক কিছু ছিল, আবার শ্রীময়ী থেকেও তো ধৈর্য সহ্যের একটা ব্যাপার আছে, এটা একটা ছিল। তো এই সিরিয়ালটা জাস্ট কয়েকদিন দেখেছি, তাছাড়া এইভাবে আসলে গ্রহণ করার মানসিকতা। আপনি ওই যে আগেই বলেছেন, ভয়া যে কথাটা বলতেন যে খারাপের ভিতর থেকে তুমি ভালোটা নাও,
সেই আমরা যদি ওই খারাপ কি দেখালো সেটা ওর মধ্যে ভালো কিছু তো আছে। অবশ্যই। এই জন্য যে কোনো পরিস্থিতিতে পরিবেশে ভালোটা গ্রহণ করার চেষ্টা করলে একদিন শিখতে শিখতে, কারণ বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, সবার কাছ থেকেই শেখার আছে। জি আপু। আর এই শিখতে শিখতেই হয়তো একদিন আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, কিন্তু ততদিন পর্যন্ত শিখতে হবে এবং সেই শিক্ষাটার বাস্তবায়ন দেখাতে হবে। কারণ আর ভুল ত্রুটি মানুষের থাকবে, একদম। শিক্ষার যেমন কোনো শেষ নাই, তেমন আমি একজন মানুষ, আমার যে ভুল নেই সেটা কিন্তু না, আমারও অনেক ভুল হয়। সেই ভুল থেকে যদি আমি শিক্ষা না নিতে পারি তাহলে এগোবো কি করে? হ্যাঁ, আর আমার মনে হয় যে যারা ভুল দেখছেন বা বুঝছেন যে এটা একটু বেটার হলে ভালো হয়, তখন আমার মনে হয় কি যে সরাসরি আপনাকে বলা বা আমার ভুল হলে আমাকে বলা, সেটা কোনোভাবে সরাসরি না বলতে পারলে আমার কোনো মাধ্যম দিয়ে যে আপু আপনার এই কাজটা এরকম দৃষ্টিকটু দেখাচ্ছে, খারাপ হচ্ছে, আপনি এটা না করলে ভালো হয়, আমার মনে হয় যে এটাকে সাদর সম্ভাষণ করা সেটা যায়। অবশ্যই অবশ্যই। কিন্তু সেটা না করে তাকে ছোট করার জন্য বিভিন্ন ধরনের কথা, আমার মনে হয় যে এটা তার নিজের ক্ষতি হয়। হয়তো আমার আপনার পথ চলাটা একটু থমকে যেতে হয় মাঝে মাঝে, কারণ সবাই তো আসলে আমরা আমরা তো মানুষ, মানুষ তো তো থমকে যেতে হয়। সেই থমকে যাওয়াটার কারণ নাই বা হলেন এগিয়ে দিতে না পারেন, থমকে পিছিয়ে টেনে ধরার কোনো দরকার নেই। তো আপু, এখন ঝিনাইদহ টিভির দর্শকদের উদ্দেশ্যে আপনার বা আপনার মতো মানে ভালো কাজে অংশগ্রহণের ডাক বা যেভাবেই হোক আপনার যেটা মনে হয়, যদি ঝিনাইদহ টিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো ঝিনাইদহ টিভিকে যে আমাকে এখানে অতিথি হিসেবে আসার জন্য সুযোগ করে দিয়েছে। আর দ্বিতীয়ত আমি বলবো যে শুধু নারী হিসেবে কাউকে দেখবেন না, কারণ আপনি যার গর্ভে জন্মগ্রহণ করেছেন সেও একজন নারী। প্রথমে নারীকে সম্মান করুন, আর সম্মান জিনিসটা আপনি যদি সম্মান করেন আপনি অবশ্যই সম্মান পাবেন, সম্মান করা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে আসুন না আমরা সবাই একটু একটু করে ভালো কাজ করি, একটু একটু করে ভালো কাজ করলে এই যে হিংসা দ্বন্দ্ব এগুলো থাকবে না, মানবিকতা কিন্তু উঠেই গেছে। তাই বলবো যে সবাই একটু মানবিক হই আমরা। আর যদি মানবিক নাও হতে পারি, যে কাজ করছে তার ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিয়ে ভালোবেসে তাকে বলুন যে আপু আপনার এই ধরনের ভুল হচ্ছে। ভালোবাসা দিয়ে অনেক কিছু অর্জন করা সম্ভব। আমি একজন মানুষ, আমারও ভুল হয়, আমিও ভুল করি। বড় ভাই হিসেবে, ছোট বোন হিসাবে, ছোট ভাই হিসাবে, পরিবেশের দিকটাও যদি আপনারা দেখেন যে সবাই মিলে যদি আপনারা আমাকে একটু বুঝিয়ে বলেন বা আপনারাও যদি একটু একটু করে এগিয়ে আসেন, আমার মনে হয় আমরা সুন্দর একটি সমাজ গড়তে পারবো এবং আমাদের আগামী প্রজন্মকে সুন্দর একটি মানবিক আন্তরিক সমাজ তুলে দিতে পারবো। ধন্যবাদ আপুকে। প্রিয় দর্শক, আজকে সত্যি আজকের প্রোগ্রামটা আপুর সাথে এতক্ষণ থেকে আমি নিজেও খুব খুশি। তো আপুর জন্য অনেক দোয়া, শুভকামনা ঝিনাইদহ টিভির দর্শকদের পক্ষ থেকে, ঝিনাইদহবাসীর পক্ষ থেকে। আপু যেন এরকম ভালো কাজ আরও করতে পারেন। আমরা এরকম আরও সুরভি ইসলামকে দেখতে চাই, তাদের সাথে কথা বলতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী দিন আর কোনো আপুর সাথে যারা ভালো কাজ করছেন। সবাই ভালো থাকবেন।